আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 5 মিনিট মেডিকেল চ্যানেল। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিউমোনিয়া সম্পর্কে জানবো। এটা বলা হয়ে থাকে যে নিউমোনিয়া হলো পৃথিবীর মানুষের সিস্টেমিক বা ইনফেকশনের মৃত্যুর অন্যতম কারণ। এই কারণে মেডিসিনের জনক স্যার উইলিয়াম আসলারের একটা বিখ্যাত বাণী আছে যে ক্যাপ্টেন অফ দ্য মেন অফ দ্য ডেথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও নিউমোনিয়াকে বলা হয় ওল্ড ম্যানস ফ্রেন্ডস, মানে বয়স্ক মানুষের বন্ধু এরকম। সো আমরা আজকে নিউমোনিয়া সম্পর্কে বিস্তারিত জানবো। আমি ডক্টর সাইদ সুজন 5 মিনিট মেডিকেলের পক্ষ থেকে বলছি। আমরা তাহলে শুরু করছি। নিউমোনিয়া ডেফিনিশনে বলা হয় এটা হলো অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস অ্যাসোসিয়েটেড উইথ রিসেন্টলি ডেভেলপড রেডিওলজিক্যাল পালমোনারি শ্যাডোয়িং হুইচ মে বি সেগমেন্টাল, মে বি লোবার or multilobar, or inflammation of the lung characterized by accumulation of secretion and inflammatory cells in alveoli. সো নিউমোনিয়ার এপিডেমিওলজিতে বলা যায় যে এটা মোস্ট কমন ইনফেকশাস ডেথের 1 নম্বর কজ হিসেবে বলা যায়, এবং নিউমোনিয়া গ্লোবালি র্যাঙ্ক 6th কজ অফ ডেথ, এবং কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বলা হয় মোস্ট কমন কজ অফ সিভিয়ার সেপসিস অর সেপ্টিসেমিয়া। অ্যান্ড অ্যান্টিবায়োটিক ইন্ট্রোডিউস হওয়ার পরেও এবং ইমেজিং মোডালিটি এবং বায়োমার্কার টেস্টিং আসার পরেও কিন্তু কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার মর্টালিটি খুব একটা চেঞ্জ হয় নাই। আর এখানে জেনে রাখা ভালো যে বাংলাদেশের আন্ডার 5 মর্টালিটির সবচেয়ে কমনতম কজ হলো এই নিউমোনিয়া। নেয়ার অ্যাবাউট 30-35% ডেথ ইন আন্ডার 5 চিলড্রেনের কজ হলো এই নিউমোনিয়া। সো আমরা যদি নিউমোনিয়াকে ক্লাসিফাই করতে চাই, আমরা অনেকভাবে ক্লাসিফাই করতে পারি। ফার্স্টে হলো আমরা ক্লিনিক্যালি ক্লাসিফাই করতে পারি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, যেটা এটিপিক্যাল হতে পারে, অর্গানিজম এবং সিমটম অনুযায়ী এটা ডিফার করে। এবং ডেফিনিশনটা হলো যে অনসেট ইন কমিউনিটি অর ডুইং ফার্স্ট 2 days অফ হসপিটালাইজেশন। এটা মোস্ট কমন হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। আর হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হলো যেটা হসপিটালে অ্যাডমিশনের হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। এছাড়াও পাস ফর্মেশন, যেটাতে পাস ফর্মেশন হয় তাকে সাপোরেটিভ নিউমোনিয়া বলে। অনেক সময় গ্যাস্ট্রিক সিক্রেশন অ্যাসপিরেশনের জন্য নিউমোনিয়া হতে পারে, এবং অনেক সময় ইমিউনো কম্প্রোমাইজড পারসনদের নিউমোনিয়া হতে পারে, যেটা বিশেষ করে নিউমোসিস্টাইটিস জিরোভেকে দেওয়া হয়। এছাড়া অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন করা যায় লোবার নিউমোনিয়া, যেটা একটা লাঙের ফুল লোব ইনভলভমেন্ট হয়, লোবার নিউমোনিয়া, এবং প্যাচি মাল্টিপল হতে পারে, সেটাকে বলা হয় ব্রঙ্কো নিউমোনিয়া। এই যে প্যাচি অ্যালভিওলার কনসলিডেশন অ্যাসোসিয়েটেড উইথ ব্রঙ্কিয়াল অ্যান্ড ব্রঙ্কিওলার ইনফ্লামেশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো বেশি সিমটম থাকে লোবার নিউমোনিয়াতে, ব্রঙ্কো নিউমোনিয়াতে সিমটম কম থাকে। এছাড়া অ্যাকর্ডিং টু কজে ক্লাসিফাই করা যায় ভাইরাল, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, অ্যাসপিরেশন অ্যান্ড কেমিক্যাল নিউমোনিয়া। যদি কেরোসিন অথবা ইনহেলেশন অফ ইরিটেন্টস সাবস্টেন্স হয় তাহলে এই কেমিক্যাল নিউমোনাইটিস বা নিউমোনিয়া হতে পারে। আর আমরা জানি যে আমাদের লাংকে ইনফেকশন থেকে প্রিভেন্ট করার জন্য যেসব অ্যানাটমিক্যাল ব্যারিয়ারগুলো কাজ করে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের এপিগ্লোটিস অ্যান্ড ল্যারিংস, যেগুলো আমাদের কফ অ্যান্ড স্নিজিং রিফ্লেক্সগুলো তৈরি করে। এরা আমাদের ফরেন পার্টিকেলস, কোনো সাবস্টেন্স বা ভাইরাস ব্যাকটেরিয়া আসলে এদেরকে ওয়াশ আউট করে ব্যাক করে দেয়। এছাড়াও আমাদের কফ রিফ্লেক্স, ট্রাকিও ব্রঙ্কিয়াল সেক্রেশন, বিশেষ করে কিছু গবলেট সেলের মিউকাস সেক্রেশন থাকে যারা এই ফরেন বডিগুলোকে সাথে সাথে গ্র্যাব করে ফেলে এবং ব্যাক করে দেয়। এছাড়া আমাদের কিছু সিলিয়া থাকে, সিলিয়ারি রিজেকশন কারেন্টের ফলেও ব্যাক করে। অ্যান্ড সেল অ্যান্ড হিউমারাল কিছু মেডিয়েটেড ইমিউনিটি, এটা আমাদের বডির হোস্ট ডিফেন্স। এছাড়া কিছু ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে, তারাও এই ইনফেকশনকে নিউট্রালাইজ করার ক্ষেত্রে কাজ করে। আর নিউমোনিয়া হওয়ার জন্য যেসব রিস্ক ফ্যাক্টরগুলো কাজ করে, প্রিডিসপোজিং ফ্যাক্টর, তার মধ্যে অন্যতম হলো যদি এই ডিফেন্স মেকানিজমগুলো উইক হয়ে যায়, বিশেষ করে কর্টিকোস্টেরয়েড ট্রিটমেন্ট, ডায়াবেটিস, ম্যালিগন্যান্সিতে। এছাড়া কফ রিফ্লেক্স যদি উইক হয়ে যায়, বিশেষ করে পোস্টঅপারেটিভ পিরিয়ড অ্যান্ড ওল্ডার পেশেন্টের ক্ষেত্রে। মিউকোসিলিয়ারি যে ক্লিয়ারেন্সটা সেটা হতে পারে না অ্যানেস্থেটিক এজেন্টের জন্য, কারণ কফ রিফ্লেক্সটা তখন উইক হয়ে যায়। এবং যদি ব্রেইনের বালবার পালসি হয় এবং ভোকাল কর্ড পালসি হয় তাহলেও নিউমোনিয়া হতে পারে। দেন আরো কিছু রিস্ক ফ্যাক্টর আছে, তার মধ্যে অন্যতম হলো যে অ্যাসপিরেশন যদি হয় নেজোফ্যারিঞ্জিয়াল অথবা গ্যাস্ট্রিক সেক্রেশন গুলো, সেই ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর হলো যদি পেশেন্ট ইমোবাইল অথবা রিডিউসড কনসাসনেস লেভেল, বিশেষ করে স্ট্রোকের পেশেন্টগুলো বা আনকনশাস পেশেন্টগুলো যারা, এবং পেশেন্টের যদি সিভিয়ার ভমিটিং, ডিসপ্যাজিয়া, অ্যাকালাসিয়া অথবা সিভিয়ার রিফ্লাক্স ডিজিজ থাকে এবং পাশাপাশি যদি নেজোগ্যাস্ট্রিক ইন্টুবেশন থাকে তাহলে তাদের ক্ষেত্রেও রিস্ক ফ্যাক্টর বেশি।
আর ব্যাকটেরিয়া যদি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে ইন্ট্রোডিউস করে, যেভাবে যেতে পারে সেগুলোর মধ্যে এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন যদি করা থাকে বা ট্র্যাকিস্টমি করা থাকে, অথবা পেশেন্ট যদি ভেন্টিলেটর বা নেবুলাইজার অথবা ব্রঙ্কোস্কোপি করা হয়, অথবা ডেন্টাল অথবা সাইনাস ইনফেকশন যদি থাকে, সেখান থেকে রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন ইন্ট্রোডাকশন হতে পারে। সো আমরা এখন মোস্ট কমন যেটা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, এটা সম্পর্কে একটু জানি। যে এটা বিটিএস গাইডলাইনে একটা ডেফিনিশন দেওয়া আছে যে অ্যাকিউট লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন accompanied by new infiltrates on the chest radiograph and auscultatory findings consistent with pneumonia, মানে তার কনসলিডেশনের ফাইন্ডিংস গুলো পাওয়া যায় ইন এ পেশেন্ট নট হসপিটালাইজড, সে হসপিটালে ভর্তি নয়, or residing in a long term care facility for more than 2 weeks before the onset of symptom, মানে সে হাসপাতালে ভর্তির আগে তার কমপক্ষে 2 সপ্তাহ আগে সে হসপিটালে ছিল না, সেই রকম পেশেন্টের ক্ষেত্রে যদি কমিউনিটি থেকে ইনফেকশন হয় সেটা হলো কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। সো কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার মোস্ট কমন হলো ড্রপলেট ইনফেকশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এছাড়া কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও হতে পারে। আর কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার ক্ষেত্রে সবচেয়ে কমনতম কজ হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা মনে রাখতে হবে। এছাড়া অন্যান্য অর্গানিজম দেওয়া হতে পারে, সেটা ডিপেন্ডস অন এজ, আমরা জানবো। এবং ভাইরাল ইনফেকশনও কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া করতে পারে, বিশেষ করে ক্ষেত্রে চিলড্রেনের ক্ষেত্রে মনে রাখতে হবে। আর মাইকোপ্লাজমা নিউমোনিয়া এটা একটা ব্যাকটেরিয়া, এর কোনো সেল ওয়াল নাই, এটা মনে রাখতে হবে। এরা একটা এটিপিক্যাল নিউমোনিয়া করে, এটা ইয়ং এজে মোস্ট কমন। এবং হিমোফাইলাস নিউমোনি যেটা, সেটা হলো আবার ওল্ডার এজের ক্ষেত্রে মোস্ট কমন, এটা মনে রাখতে হবে, এবং যার প্রি এক্সিস্টিং কোনো লাংয়ের ডিজিজ আছে। এছাড়া লিজিওনেলা নিউমোনিয়া আছে, যেটা লোকাল আউটব্রেকস করতে পারে। স্টেফাইলোকক্কাস অরিয়াস ইজ কমন ইন ফলোইং এন এপিসোড অফ ইনফ্লুয়েঞ্জা, মানে এটা সেকেন্ডারি ইনফেকশনের ক্ষেত্রে এটা হতে পারে। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার ক্ষেত্রে যেসব রিস্ক ফ্যাক্টর গুলো আছে তার মধ্যে মোস্ট কমন হলো সিগারেট স্মোকিং। এছাড়া যদি তার আগে থেকে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন থাকে, অ্যালকোহল যারা খায়, এছাড়া স্টেরয়েড থেরাপি মানে ইমিউনোসাপ্রেশন হয়, ওল্ডার এজ, রিসেন্ট ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন, প্রি এক্সিস্টিং লাং ডিজিজ, এইচআইভি অর ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশন, অথবা ইনডোর পলিউশন থেকেও কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হতে পারে। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার এখানে অর্গানিজম গুলো দেওয়া আছে, মোস্ট কমন ব্যাকটেরিয়াল গুলো মনে রাখা জরুরি, যেমন স্ট্রেপ্টোকক্কাস, মাইকোপ্লাজমা, লিজিওনেলা, ক্লামাইডিয়া, হিমোফাইলাস, স্টাফিলোকক্কাস, ক্লামাইডিয়া সিটাকি, কক্সিয়েলা বার্নেটি, ক্লেপশিয়েলা নিউমোনি এবং অ্যাক্টিনোমাইসিস ইসরায়েলি, এগুলো মনে রাখা যেতে পারে। তবে মোস্ট কমন স্ট্রেপ্টোকক্কাসটা মনে রাখতে হবে। আর ভাইরাসের মধ্যে অনেক লম্বা লিস্ট দেওয়া আছে, যেমন ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জাটাই মোস্ট কমন মনে রাখতে হবে। এবং আমাদের বর্তমানের সবচেয়ে গ্লোবাল প্যান্ডেমিক যেটা করোনা ভাইরাস, এটাও মনে রাখতে হবে, এটা ইনফ্লুয়েঞ্জার মতোই একটা মানে ভাইরাল ইনফেকশন, এটা মনে রাখতে হবে। এছাড়াও মিজলস, হারপিস, ভ্যারিসেলা, অ্যাডিনোভাইরাস, সাইটোমেগালা দিয়েও কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হতে পারে। সো এখানে ইম্পর্টেন্ট ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা, এটা মনে রাখতেই হবে। সো আমরা একটু প্যাথোফিজিওলজি অফ নিউমোনিয়াটা শর্ট একটু জেনে নিই। যে এখানে সর্বপ্রথম হয় লাং কনজেশন। লাং কনজেশন হয় ইনফ্লামেশনের ফলে, সেখানে কিছু প্রোটিনিশিয়াস এক্সুডেট আসে, মোস্ট কমনলি এটা ব্যাকটেরিয়া থেকে হয় এবং লাং অ্যালভিউলিতে সেইগুলো ডিপোজিটেড হয়, এখানে ছবিতে দেখানো হয়েছে। এই এক্সুডেট গুলাই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জটাকে বন্ধ করে দেয়। সো তারপরের যে ফেজটা হয় ইনফ্লামেশনের ফলে, ওই ফেজটাকে বলা হয় রেড হেপাটাইজেশন। কারণ কি, সেখানে অনেকগুলা ইরাইথ্রোসাইট চলে আসে ইন্ট্রাঅ্যালভিউলার এক্সুডেট হিসেবে, এবং নিউট্রোফিল সেল আসে ইনফ্লামেটরি সেল হিসেবে। এই রেড ব্লাড সেল আসার জন্য এইটাকে দেখলে অনেকটা লিভারের মতো কনসিস্টেন্টলি মনে হয়, এ কারণে এটার নাম হয়েছে রেড হেপাটাইজেশন। এরপরের যে লাংয়ের কন্ডিশনটা হয়, এটাকে বলা হয় গ্রে হেপাটাইজেশন, কারণ তখন আরবিসি গুলো সেখান থেকে চলে যায়, এবং কিন্তু ইনফ্লামেটরি সেলগুলো তখন সেখানে প্রিডমিনেন্ট থাকে, নিউট্রোফিল গুলো। এছাড়া ফিব্রিন ডিপোজিশন হয় এবং ব্যাকটেরিয়া সেখান থেকে ডিসঅ্যাপিয়ার করে যায়। এই কন্ডিশন থেকে আস্তে আস্তে ইমপ্রুভ করা শুরু হয়। সো আরবিসি যেহেতু থাকে না, সেই কন্ডিশনটাকে দেখলে গ্রেইশ কালার মনে হয়, তাই, এবং কনসিস্টেন্সিটা একটু ফার্ম থাকে লিভারের মতো, তাই তাকে বলা হয় গ্রে হেপাটাইজেশন। এবং লাস্ট ফেজ হলো স্টেজ অফ রেজুলেশন। সেই কন্ডিশনে ম্যাক্রোফেজ গুলো সেখানে ডমিনেন্ট সেল হিসেবে থাকে, এবং আস্তে আস্তে যে ইনফ্লামেটরি সেলগুলো আছে সেগুলোও চলে যায় এবং ইনফ্লামেশনটাও সাবসাইড করে যায়। ডেব্রিস, নিউট্রোফিল, ব্যাকটেরিয়া, ফিব্রিন, এই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়। সো আমরা যদি চারটা স্টেজকে সামারাইজ করি, কনজেশনের ক্ষেত্রে ভেসোডাইলেটেশন হয়, হেপাটাইজেশনের ক্ষেত্রে এক্সুডেশনের পাশাপাশি আরবিসি আর সেই কারণে রেড কালার হয়,
গ্রে হেপাটাইজেশনের ক্ষেত্রে নিউট্রোফিল এন্ড ম্যাক্রোফেজ থাকে, আর রেজলিউশন ফেজে শুধুমাত্র কিছু ম্যাক্রোফেজ থাকে, আদারওয়াইজ বাকি সব ক্লিয়ার হয়ে যায়। সো আমরা নিউমোনিয়ার যদি ক্লিনিক্যাল ফিচারগুলো দেখি তাহলে কিছু জেনারেল বা কনস্টিটিউশনাল সিমটম আছে, তার মধ্যে হাই গ্রেড ফিভার, প্রোডাক্টিভ কফ, প্লুরেটিক চেস্ট পেন এবং ব্রেথলেসনেস বা ডিসনিয়া বা শর্টনেস অফ ব্রেথ হতে পারে, এগুলোই মোস্ট কমন সিমটম। এছাড়া অ্যাডিশনাল যেসব সিমটমগুলো হতে পারে তার মধ্যে হলো শার্প স্ট্যাবিং চেস্ট পেইন হতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া অনেক সময় পেশেন্টের হেডেক, এক্সেসিভ সোয়েটিং অ্যান্ড কামিস্কিং হতে পারে, লস অফ অ্যাপেটাইট অ্যান্ড ফ্যাটিক হতে পারে, কনফিউশন অ্যান্ড পেশেন্ট সেপ্টিসেমিয়া হলে পেশেন্ট আনকনশাস হয়ে যেতে পারে, এটা মনে রাখতে হবে। এবং জেনারেল সাইনের মধ্যে ফেব্রাইল বা ফিভার থাকে, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া থাকে, অনেক সময় সেন্ট্রাল সাইনোসিস ডেভেলপ করতে পারে যদি অক্সিজেনেশনটা হ্যাম্পার হয়। এছাড়া পেশেন্টের হাইপোটেনশন ডেভেলপ করতে পারে হাইপার কার্বিয়ার জন্য, অল্টার্ড সেন্সোরিয়াম হতে পারে, অ্যাক্সেসরি মাসলগুলো ইউজ হতে পারে রেসপিরেশনের জন্য, কারণ তখন ফোর্সফুল রেসপিরেশন নিতে হয়, এবং কনফিউশন হতে পারে অ্যাডভান্স কেসের ক্ষেত্রে। আর যেসব সাইনগুলো আমরা এক্সামিনেশন করলে পাই তার মধ্যে মোস্ট কমন হলো পারকাশন করলে আমরা ডাল সাউন্ড পাবো, অনেক সময় এটাকে উডি ডাল বলা হয় এই সাউন্ডটাকে। এছাড়া আমরা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো, কারণ কনসোলিডেশন হলে আমরা যে রেসপিরেশন এয়ারটা নেই, এয়ারটা একদম টার্মিনাল এলভিউলি পর্যন্ত পৌঁছতে পারে না, বিশেষ করে লোবার নিউমোনিয়াতে, সো আমরা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো। এছাড়া ক্র্যাকলস পাওয়া যায়, এবং পেশেন্টের ক্ষেত্রে ইনক্রিজ ভিএফ এবং ভিআর হয়, এবং অনেক সময় হুইসপারিং পেক্টোরালি কেউ পাওয়া যেতে পারে, এবং প্লুরাল রাব পাওয়া যায়। সো মোস্ট কমনলি পারকাশন নোটটা ডাল হবে এবং ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যাবে, এই দুইটা ফাইন্ডিংস খুব কমনলি পাওয়া যায় নিউমোনিয়াতে। সো নিউমোনিয়ার ক্ষেত্রে যেসব ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো আসে, তবে এখানে যেসব ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো আছে সেগুলো অনেক সময় ক্লিনিক্যালি আলাদা করা যায়, যেমন পালমোনারি ইনফার্কশন, পালমোনারি টিউবারকুলোসিস, পালমোনারি ইডিমা, পালমোনারি ইওসিনোফিলিয়া, ম্যালিগন্যান্সি, রেয়ার কিছু ডিজিজ আছে সেইগুলো, অথবা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, থ্রোম্বোএম্বোলিজম, পালমোনারি হিমোরেজ বা ড্রাগ টক্সিসিটি, এই সবগুলাই নিউমোনিয়ার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে থাকে, তবে ক্লিনিক্যালি মোস্ট অফ দ্য ডিজিজগুলোকে ডিফারেন্সিয়েট করা যায়। আমরা যেসব ইনভেস্টিগেশন করব নিউমোনিয়ার জন্য তার মধ্যে আমরা ইনভেস্টিগেশন করার এইমগুলো একটু জেনে নিই। ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আদার যেসব ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো আছে আমরা সেগুলোকে এক্সক্লুড করব, ডিজিজের সিভিয়ারিটি বোঝার জন্য ইনভেস্টিগেশন করব, এবং নিউ কোনো কমপ্লিকেশন ডেভেলপ করলো কিনা আমরা সেই জিনিসগুলোকেও জাজ করব। সো আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিসের ক্ষেত্রে ফার্স্ট আমরা হিস্ট্রিগুলো নিব, তার যেসব সিমটমগুলো হয় সেগুলো, এবং আমরা সাইন অ্যান্ড সিমটমগুলোকে এলিসিট করব। এবং সর্বপ্রথম আমরা যে ইনভেস্টিগেশনটা করব সেটা হলো চেস্ট এক্সরে করবো অ্যান্ড সিটি স্ক্যান করবো। এই দুটা করলে আমরা মোটামুটি নিউমোনিয়াকে কনফার্ম করতে পারি। এবং ইটিওলজিক্যাল ডায়াগনোসিসের জন্য আমরা যে স্পুটাম কালচার আছে, স্পুটামকে আমরা গ্রামেস্টিনিয়ান কালচার করতে পারি। অনেক সময় সেপ্টিসেমিয়া যদি হয় তাহলে আমরা ব্লাড কালচার করতে পারি, এবং ব্যাকটেরিয়া বা ভাইরাস ডিটেকশনের জন্য আমরা অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিজেন টেস্ট করতে পারি, এবং পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন করতে পারি, বিশেষ করে ভাইরাল ইনফেকশনের জন্য। এবং আমরা সেরোলজিক্যাল মার্কার, বিশেষ করে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট অথবা নিউমোনিয়ার জন্য স্পেসিফিক যেসব মার্কারগুলো আছে বা সেপ্টিসেমিয়ার জন্য সেসব মার্কারগুলোও করতে পারি, এবং অনেক সময় ব্রঙ্কো অ্যালভিওলার লেভেজও দিতে পারি। আমরা যেসব ফাইন্ডিংসগুলো ফুল ব্লাড কাউন্টে পাবো সেখানে বিশেষ করে হোয়াইট ব্লাড সেল কাউন্টগুলো ভেরি হাই থাকবে, এটা ইম্পর্টেন্ট, এবং নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হয়, এটা মনে রাখতে হবে। এবং এটা যদি নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হয় মেন করে ব্যাকটেরিয়াল ইনফেকশন। আর অনেক সময় অ্যাসোসিয়েটেড হিমোলাইটিক অ্যানিমিয়াও থাকতে পারে, সেটা মাইক্রোপ্লাজমা নিউমোনিয়ার ক্ষেত্রে। ইএসআর খুব বেশি একটা চেঞ্জ হয় না, তবে অল্প বাড়তে পারে, এবং সি রিঅ্যাক্টিভ প্রোটিনেরও চেঞ্জ আসতে পারে। ব্লাড কালচারের ক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়ামিয়া অথবা সেপ্টিসেমিয়া সাসপেক্ট করলে আমরা ব্লাড কালচার পজিটিভ পেতে পারি। আর ইউরিয়া ইলেকট্রোলাইটের চেঞ্জ ইউজুয়ালি হয় না যদি সিভিয়ার ডিজিজ না হয়, অনেক সময় হাইপোনেট্রিমিয়াও পাওয়া যেতে পারে, একটা বায়োমার্কার হিসেবে ইউজ করা হয়। লিভার ফাংশন টেস্ট ইউজুয়ালি অ্যাবনর্মাল হয় না, তবে যদি যখন সেপ্টিসেমিয়া ডেভেলপ করে তখন অ্যাসোসিয়েটেড ফাংশনাল লিভারেরও অ্যাবনর্মালিটি পাওয়া যেতে পারে। সেরোলজিক্যাল টেস্ট করা যেতে পারে মাইক্রোপ্লাজমা, ক্লামাইডিয়া, লিজিওনেলা, মানে এটিপিক্যাল ইনফেকশনগুলোর ক্ষেত্রে। এবং কিছু কোল্ড অ্যাগ্লুটিনিন অ্যান্টিবডি ডিটেকশন করা যেতে পারে, এবং আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করা যেতে পারে যখন সিভিয়ার নিউমোনিয়া ডেভেলপ করে, তখন সেক্ষেত্রে স্যাচুরেশন দেখার জন্য।
এছাড়া আমরা স্পুটামকে স্যাম্পল হিসেবে গ্রামে স্টেন কালচার এবং অ্যান্টিমাইক্রোবিয়াল সেন্সিটিভিটি, তারপরে টিউবারকুলোসিসের জন্য এএফবি এবং টেস্ট আমরা করতে পারি। ওরোফ্যারিঞ্জিয়াল সোয়াব করতে পারি আমরা পিসিআর, মাইক্রোপ্লাজমা, এবং বিশেষ করে বর্তমানে করোনার জন্য আমরা ওরোফ্যারিঞ্জিয়াল সোয়াব নিয়ে সেটাকে আমরা পিসিআর করতে পারি। ইউরিনের ক্ষেত্রে নিউমোকক্কাল অথবা লিজিওনেলার অ্যান্টিজেন ডিটেকশন করা যায়, এগুলো আনলাইকলি, খুব কম রেয়ারলি করা হয়। এবং অনেক সময় যে অ্যাসপিরেশন করে সেটাকেও মানে ব্রঙ্কোঅ্যালভিউলার ল্যাভেজ দিয়ে সেটাকেও কালচার সেন্সিটিভিটি করা যায়। চেস্ট এক্সরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। লোবার নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা যেটা পাবো, প্যাসিওপ্যাসিফিকেশন ইভলভস ইনটু দ্য হোমোজিনিয়াস কনসোলিডেশন ইন এফেক্টেড লোব, ফুল একটা লোব ইনভলভমেন্ট হবে এবং অপেসিফাইড হয়ে যাবে, সেটা দেখে আমরা বুঝবো। আর যদি মাল্টিপল প্যাসিওপ্যাসিটি পাই তাহলে আমরা ধরে নিব এটা ব্রঙ্কোনিউমোনিয়া। আর আমরা যদি নিউমোনিয়ার কমপ্লিকেশনগুলো বলি তাহলে সেটাও আমরা এক্সরেতে অনেক সময় পেয়ে যেতে পারি, বিশেষ করে প্যারানিউমোনিক ইফিউশন অথবা অ্যাবসেস অথবা এম্পাইমা যদি থাকে, তার জন্য আমরা স্পেসিফিক ফাইন্ডিংস এক্সরেতে পেতে পারি। আর যদি স্টাফিলোকক্কাস অ্যাসোসিয়েটেড ইনফেকশন হয় ভাইরাল ইনফেকশনের পরে, তো তখন আমরা মাল্টিপল লোবার শ্যাডো পেতে পারি, ক্যাভিটেশন অথবা নিউম্যাটোসিল অথবা অ্যাবসেস পাওয়া যেতে পারে। এখানে এক্সরেতে ছবিতে দেওয়া হয়েছে যে ব্রঙ্কোনিউমোনিয়ার ছবি এখানে দেওয়া হয়েছে, এবং এখানে লোবার নিউমোনিয়ার ছবি দেওয়া হয়েছে, এবং ব্রঙ্কোনিউমোনিয়ার মাল্টিপল প্যাসিওপ্যাসিটির এবং কমপ্লিকেশনের ছবি এখানে দেওয়া হয়েছে। এখানে ব্রঙ্কোনিউমোনিয়ার ছবি এখানে দেওয়া হয়েছে। সো আমরা অ্যাসেসমেন্ট করব কিভাবে যে ডিজিজের সিভিয়ারিটি, এটা মনে রাখার অনেক সূত্র আছে। এখানে একটা নিউমোনিয়া সিভিয়ারিটি ইন্ডেক্স আছে, আবার ডেভিডসনের বইয়ের মধ্যে আপনারা কার্ভ 65 এর যে রুল আছে আপনারা সেটাও ফলো করতে পারেন। এখানে যেগুলো দেওয়া আছে সেটা হলো পেশেন্টের ডেমোগ্রাফিক্স, কোমরবিডিটি, ফিজিক্যাল এক্সামিনেশন এন্ড ল্যাব ইমেজিং এর ফাইন্ডিংস গুলোর মধ্যে যদি এখানে ওভারঅল মার্কিং লেস দ্যান 50 হয় তাহলে মর্টালিটি খুবই কম, এবং যদি 51 to 70 হয় তাহলে মর্টালিটি তুলনামূলক কম। 71 to 90 হলে মর্টালিটি 2.8%, 91 to 130 হলে 8.2%, এবং যদি মোর দ্যান 130 হয় তাহলে মর্টালিটি নিয়ার অ্যাবাউট 1/3 মানে 29%। এই এখানে স্কোরগুলো এখানে দেওয়া আছে, স্কোরগুলো যদি অ্যাসোসিয়েটেড থাকে তাহলে তাদের ক্ষেত্রে সিভিয়ারিটি স্কোর করা যেতে পারে। অথবা এখানে আরেকটা স্মার্ট একটা সূত্র দেওয়া আছে, এটা দিয়েও আপনারা বের করতে পারেন। স্মার্ট ক্ষেত্রে মানে সিস্টোলিক ব্লাড প্রেশার, মাল্টিলোবার ইনভলভমেন্ট অথবা অ্যালবুমিন লেভেল, রেসপিরেটরি রেট এন্ড ট্যাকিকার্ডিয়া, কোপ দেওয়া হলো কনফিউশন, অক্সিজেন স্যাচুরেশন এন্ড পিএইচ, এগুলোর ক্ষেত্রে স্কোর দিয়েও বের করা যায়। যদি 0 to 2 হয় তাহলে লো রিস্ক, 3 to 4 হয় মডারেট রিস্ক, 5 to 6 হয় হাই রিস্ক, অথবা 7+ যদি হয় তাহলে ভেরি হাই রিস্ক। মানে পেশেন্টের প্রগনোসিস অ্যাসেস করার জন্য এটা এইসব সূত্র ফলো করা যেতে পারে। এছাড়া ডেভিডসনে যেটা বলেছিলাম যে কার্ভ 65, এটা দিয়েও বের করা যেতে পারে যে কনফিউশন, ইউরিয়া লেভেল 7 এর বেশি, রেসপিরেটরি রেট 30 এর বেশি, তারপরে সিস্টোলিক বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি মানে কমে যায় মানে হাইপোটেনশন ডেভেলপ করে, অথবা বয়স যদি 65 এর বেশি হয়। এই টোটাল 5টা স্কোরের মধ্যে যদি 0 to 1 হয় তাহলে ধরে নিতে হবে সেটা লো রিস্ক এবং মর্টালিটি ভেরি লো। আর যদি 2 হয় তাহলে মর্টালিটি নিয়ার অ্যাবাউট 9.2%, 3 to 5 হলে মর্টালিটি নিয়ার অ্যাবাউট 22%। সো এইসব স্কোরিং সিস্টেমগুলো মনে রাখা যেতে পারে। এখন আমরা নিউমোনিয়ার ম্যানেজমেন্ট একটু শর্টে জেনে নিই যে নিউমোনিয়ার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল হলো অ্যাডিকুয়েট অক্সিজেনেশন, অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড ম্যানেজমেন্ট, অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড নিউট্রিশনাল সাপোর্ট। এছাড়াও পেশেন্টের যেসব আমরা মেডিকেশন দিই তাদের ইফেক্টিভনেসগুলোকে আমরা অ্যাসেস করব, এবং অল প্রসিডিউরসগুলো পেশেন্ট অ্যান্ড পেশেন্ট ফ্যামিলিকে আমরা কাউন্সিলিং করব। আমরা সর্বপ্রথম ম্যানেজমেন্টের শুরুতে আমরা অক্সিজেন দিব, কারণ তার ট্যাকিপনিয়া, হাইপোক্সিমিয়া, হাইপোটেনশন, অ্যাসিডোসিস হয়, সেগুলোর জন্য আমরা অক্সিজেন দিব। এবং অক্সিজেনের দেওয়ার এখানে দেওয়া আছে যে আমরা অবশ্যই অক্সিজেন স্যাচুরেশন 92% বা তার উপরে আমরা মেনটেন করার চেষ্টা করব। এখানে অক্সিজেনের কনসেন্ট্রেশন বলা হয় আমরা হাই ফ্লো অক্সিজেন দিব, এই কথাটা এখানে বলা আছে। ইন্টারভেনাস ফ্লুইড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্ট যদি আনকনসিয়াস বা সেপ্টিসেমিয়া ডেভেলপ করে তাহলে ইন্টারভেনাস দিতে হয়, আদারওয়াইজ পেশেন্ট ওরাল দেওয়া যেতে পারে। আইনোট্রপিক সাপোর্টও লাগে যদি পেশেন্ট শকে চলে যায়। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আসলে যদি পেশেন্ট শক নিয়ে সেপ্টিসেমিয়া নিয়ে প্রেজেন্ট করে তাহলে আমরা এম্পিরিক্যাল থেরাপি দিতে পারি, কিন্তু পেশেন্টের যদি কন্ডিশন মাইল্ড থাকে তাহলে আমরা অ্যাকর্ডিং টু কালচার অ্যান্ড সেন্সিটিভিটি আমরা অ্যান্টিবায়োটিক ইউজুয়ালি চুজ করব।
এবং ভাইরাল ডিজিজ যদি হয় তাহলে অ্যান্টিবায়োটিক না দেওয়াটাই ভালো, সাপোর্টিভ ম্যানেজমেন্টই তখন ইম্পর্টেন্ট। আনকমপ্লিকেটেড কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার ক্ষেত্রে আউটপেশেন্ট ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে ম্যাক্রোলাইড গ্রুপ, ক্লারিথ্রোমাইসিন, ব্যাজিথ্রোমাইসিন বা ডক্সিসাইক্লিন দেওয়া যেতে পারে। আর যদি কোমরবিডিটি অথবা অ্যান্টিবায়োটিক্স ইন লাস্ট 3 মান্থসে খায় তাহলে রেসপিরেটরি ফ্লুরোকুইনোলোন, বিশেষ করে মক্সিফ্লোক্সাসিন, লেভোফ্লোক্সাসিন অথবা বিটা ল্যাকটামের মধ্যে হাই ডোজ অ্যামোক্সিসিলিন বা অ্যামোক্সিসিলিন ক্লাভুলোনিক অ্যাসিডের কম্বিনেশন দেওয়া যেতে পারে। আর ইনপেশেন্ট ডিপার্টমেন্টে যারা নন আইসিইউতে থাকবে, বিশেষ করে এইচডিইউতে থাকে, তাদের ক্ষেত্রে রেসপিরেটরি ফ্লোরোকুইনোলোনস অথবা বিটা ল্যাকটাম দেওয়া যেতে পারে এবং প্লাস তার সাথে ম্যাক্রোলাইড। আর ইনপেশেন্ট যদি আইসিইউতে থাকে তাহলে বিটা ল্যাকটাম গ্রুপের যে কোনো একটা, বিশেষ করে সেফোটেক্সিম বা সেপ্ট্রাক্সন অথবা এমপিসিলিন, তার সাথে এজিথ্রোমাইসিন বা ফ্লোরোকুইনোলোন যে কোনো একটা দেওয়া যেতে পারে। আর যদি সিউডোমোনাস হয়, আমরা জানি সিউডোমোনাস হলো একটা নটোরিয়াস ব্যাকটেরিয়া, সেক্ষেত্রে আমরা অ্যান্টিসিউডোমোনাল যেসব বিটা ল্যাকটাম আছে, পাইপেরাসিলিন, টাজোবেকটাম বা সেফিপাইম, ইমিপেনাম, মেরোপেনাম প্লাস ফ্লোরোকুইনোলোন চুজ করব। আর সেগুলো যদি না করে তাহলে অল্টারনেটিভ হিসেবে আমরা অ্যামিনোগ্লাইকোসাইড, এজিথ্রোমাইসিন এছাড়াও অথবা বিটা ল্যাকটামের পাশাপাশি অ্যামিনোগ্লাইকোসাইড প্লাস অ্যান্টিসিউডোমোনাল ফ্লোরোকুইনোলোন সেগুলো ইউজ করতে পারি। আর মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টাফিলোকক্কাস যদি হয় তাহলে আমরা সেক্ষেত্রে লিনেজোলাইট বা ভ্যানকোমাইসিন আমরা অ্যাড করব। এছাড়াও অ্যাসোসিয়েটেড যেসব সিমটমগুলো থাকে, পেইন থাকে, তাহলে সেটাকে আমরা অ্যানাসিড দিয়ে রিলিভ করতে পারি। সেক্ষেত্রে সিম্পল অ্যানাসিড আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে অ্যানালজেসিয়া ল্যাডার আছে আমরা সেটা ফলো করতে পারি। এবং পেশেন্টের চেস্ট ফিজিওথেরাপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা নিউমোনিয়াকে প্রিভেন্ট করার জন্য যেসব মেজারগুলো নিতে পারি সেটা মনে রাখতে হবে যে স্মোকিং যেটা থাকে সেটা অবশ্যই স্টপ করতে হবে। ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিন আমরা সাজেস্ট করব স্পেসিফিক এরিয়াগুলোকে, কমিউনিটিতে যারা বিশেষ করে ইমিউনো কম্প্রোমাইজড আছে। ডেভেলপিং কান্ট্রিতে ট্যাকলিং মেল নিউট্রিশন এবং ইনডোর যে পলিউশন আছে সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। ইমিউনাইজেশন করতে পারি এগেনস্ট মিজলস, পার্টিউসিস, হিমোফাইলাস, ইনফ্লুয়েঞ্জা বি এবং লিজিয়নেলা নিউমোফিলিয়া যেটা আছে সেটা পাবলিক হেলথ ইমপ্লিকেশন আছে এবং রিকোয়ার্স নোটিফিকেশন টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট হেলথ অথরিটি, কারণ এটা থেকে আউটব্রেক হতে পারে। আর নিউমোনিয়া থেকে যেসব কমপ্লিকেশনগুলো হতে পারে সেটা একদমই সিরিয়ালি মনে রাখতে হবে এবং খুবই কমন। প্যারানিউমোনিক ইফিউশন মোস্ট কমন, এছাড়া এম্পাইমা থোরাসিস হতে পারে, স্পুটাম রিটেনশন হয়ে লোবার কোলাপস করতে পারে, ব্রোঙ্কো প্লুরাল ফিস্টুলা হতে পারে এবং অনেক সময় অর্গানাইজিং নিউমোনিয়া হতে পারে এবং লাং অ্যাবসেস হতে পারে, সেখান থেকে মনে রাখতে হবে। সাথে যদি ক্রনিক হয় তাহলে ব্রঙ্কিয়াকটেসিস, অনেক সময় সেপ্টিসেমিয়া হয়, ডিপ ভেইন থ্রোম্বোসিস বা পালমোনারি এম্বোলিজমও হতে পারে। এছাড়া পেশেন্টের যেহেতু এক্সুরেশন হয় তার ফলে হাইপোক্সেমিয়া হতে পারে এবং অনেক সময় লাং অ্যাবসেস হয়ে সেখান থেকে নিউমোথোরাক্স হতে পারে, মানে পার্টিকুলারলি স্টাফিলোককাস অরিয়াসের ক্ষেত্রে। এবং অনেক সময় পাস ফরমেশন হয়ে লাং অ্যাবসেস বলা হয়েছে এবং ডেঞ্জারাস হলো এআরডিএস, যেটাতে রিফ্র্যাক্টরি হাইপোক্সেমিয়া হয়। এছাড়া সেপ্টিসেমিয়া থেকে রেনাল ফেইলুর, মাল্টি অর্গান ফেইলুর হতে পারে। অনেক সময় অ্যাটেল্যাক্টেসিস, রেসপিরেটরি ফেইলুর, বিশেষ করে টাইপ 1 রেসপিরেটরি ফেইলুর হতে পারে এবং অনেক সময় এই সিস্টেমিক ইনফেকশন গিয়ে অন্যান্য সাইটেও অ্যাবসেস তৈরি করতে পারে, হেপাটাইটিস, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস বা মেনিঙ্গোএনকেফালাইটিস পর্যন্ত করতে পারে। এছাড়া আমাদের নিউমোনিয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে প্রপার ডিটেইল হিস্ট্রি নিতে হবে পেশেন্টের ক্ষেত্রে এবং অ্যাপ্রোপ্রিয়েট ফিজিক্যাল এক্সামিনেশন এবং অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্টই শুধুমাত্র নিউমোনিয়ার মর্টালিটিকে প্রিভেন্ট করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। 5 মিনিট মেডিকেলের সাথেই থাকুন, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং রিং বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।